বাংলাদেশ জিন্দাবাদ। এই জিন্দাবাদ শব্দটা পাকিস্তানি উর্দু হ্যান ত্যান বলে জিন্দাবাদ শব্দটাকে বাদ দিয়ে চিরজীবী হোক এরকম একটি বাংলাদেশ চিরজীবী হোক এমন একটি স্লোগান বাংলাদেশে চালু করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগ। ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা বাংলা নয়, বাংলা ভাষার নয়, আমাদের নয় এমন একটি মতবাদ প্রচার করে একটা বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছেন ইকবাল মাহমুদ টুকু। শিক্ষিতদের মধ্যেও যে মূর্খতা পাওয়া যায় সেটি নিয়ে আমাদের একটু বিস্ময় বোধ হয়। বিস্ময় বোধ হয় এই কারণে যে শিক্ষিতদের কাছ থেকে আমরা কিছু শিক্ষার হার আছে বা শিক্ষার টাইপের, অর্থাৎ শিক্ষিতদের মতো কিছু আচরণ প্রত্যাশা করি, মূর্খদের মতো আচরণ প্রত্যাশা করি না। মানুষ কিন্তু আপনার বক্তব্য নেয়নি, আপনার দলের লোকেরাও কিন্তু আপনার বক্তব্য খাচ্ছেন। আপনাদের যে কৃতদাসেরা আছে, দলান্ধ লোকেরা আছে, তারা ছাড়া আর কেউ কিন্তু আপনার এই বক্তব্য নেয়নি। কারণ তারা জানে, তারা যদি বিদেশি ভাষা বা বাংলা ভাষার অন্যতম সোর্স এটিকে অস্বীকার করে, তাহলে তারা কোনো কথাই বলতে পারবে না, তারা পানি খেতে পারবে না, কারণ পানি বাংলা নয়। তাদের পানি খাওয়াটা বন্ধ হয়ে যাবে। তারা রোজা রাখতে পারবে না, কারণ রোজা বাংলা নয়। তারা ইফতারি করতে পারবে না সারাদিন রোজা রাখার পর, কারণ ইফতারি বাংলা নয়। তারা টেবিল চেয়ারে বসে একটু পড়াশোনাও করতে পারবে না, কারণ টেবিল চেয়ারও বাংলা নয়। একটি ভাষা সমৃদ্ধ হয় বিভিন্ন ভাষার সংমিশ্রণে। কোনো ভাষায় একা একা ভাষা তৈরি হয় না, বিভিন্ন ভাষার মাধ্যমে সেটি সমৃদ্ধ হয়। বাংলা ভাষার নয় হিসেবে জিন্দাবাদ ইনকিলাব ফেলে দিতে চান, তাহলে এইভাবে আপনাকে এত বেশি শব্দ ফেলে দিতে হবে যে আপনি কথাই বলতে পারবেন না, অর্থাৎ 98% শব্দ আপনাকে বাদ দিয়ে দিতে হবে। তো আপনি যদি ইংরেজি বা উর্দু ফার্সি বা জিন্দাবাদ ইনকিলাব বাদ দিতে চান, তাহলে আপনাকে তো একটা বাংলা ভাষার সৃষ্টির বা উৎপত্তির একটা উৎস বাদ দিতে হবে। আপনি কি বাদ দিতে পারবেন? বালতি দিয়ে পানি রাখেন, পর্তুগিজ শব্দ। চাবি ব্যবহার করেন, তালা খুলতে গেলে আপনারা চাবি ব্যবহার করেন। ইংরেজি কি, বাংলায় আমরা বলি চাবি, কিন্তু চাবিটাও পর্তুগিজ শব্দ। ভাষার মাসে বিএনপি একটি শব্দ নিয়ে অপরাজনীতি করলো। মানুষ জীবন দিয়েছে মাতৃভাষার জন্য, এবং এই ভাষাকেই, এই দিনটাকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। কারণ মাতৃভাষা রক্ষা, মাতৃভাষা মানে মায়ের ভাষা, মা যে ভাষায় কথা বলে। মাতৃভাষা মানে আমরা ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলা শিখছি সেই ভাষা। তো সেই ভাষার উপর আপনি কেন খবরদারি করছেন? মানুষকে অপমান করার জন্য বলেছেন, মানুষের স্বতঃস্ফূর্ত ভাষা কেড়ে নেওয়ার জন্য আপনি এই অপরাজনীতিটা করলেন, যেটা পাকিস্তানিরা করেছিল এক সময়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি নতুন করে সেই ভুলে পা দিচ্ছেন। আপনার অচিরেই উচিত হবে এই বক্তব্য দেওয়ার জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। ভাষার মাসে ভাষা নিয়ে বিএনপির অপরাজনীতি দেখলাম আমরা। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইকবাল মাহমুদ টুকু, যিনি এবার নতুন সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকার কেবলই প্রতিষ্ঠিত হলো, আদৌ এখনো প্রতিষ্ঠিত হয়েছে কিনা, কারণ এখনো সংসদ অধিবেশন একটাও হয়নি, তারপরও শপথ যেহেতু হয়েছে, তো এই প্রতিষ্ঠিত নতুন সরকারের একজন মন্ত্রী, যিনি এবার ভাষা নিয়ে একটি অপরাজনীতি করলেন আমরা দেখলাম। কেন অপরাজনীতি বলছি? কারণ ভাষা নিয়ে এই ধরনের অপরাজনীতি ইতোমধ্যে আমরা ফ্যাসিবাদী সরকারের কাছেও দেখেছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশ জিন্দাবাদ। এই জিন্দাবাদ শব্দটা পাকিস্তানি উর্দু হ্যান ত্যান বলে জিন্দাবাদ শব্দটাকে বাদ দিয়ে চিরজীবী হোক এরকম একটি বাংলাদেশ চিরজীবী হোক এমন একটি স্লোগান বাংলাদেশে চালু করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, তো সেই ধারাবাহিকতা রক্ষাই আমরা দেখলাম যে এবার ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা বাংলা নয়, বাংলা ভাষার নয়, আমাদের নয় এমন একটি মতবাদ প্রচার করে একটা বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছেন ইকবাল মাহমুদ টুকু, যাকে আমরা গত 17 বছর খুব একটা রাজনীতিতে পাইনি। সর্বশেষ সম্ভবত জেল খেটেছিলেন, এবং সেটি ওই 5ই আগস্টের এই সময়টাতে অনেকেই বের হয়ে এসেছিলেন, তখন তারা অনেকে জেল খেটেছেন। যত রকমের অবদানই তার থাকুক না কেন, কিন্তু ভাষা নিয়ে তার এই ধরনের অপরাজনীতি এর আগে আমরা দেখিনি। এই ধরনের অপরাজনীতি আমরা দেখলাম শেখ হাসিনাকে তথা ফ্যাসিবাদী সরকারকে দেখেছি, জিন্দাবাদ বাদ দিয়ে চিরজীবী হোক করার রাজনীতি আমরা দেখেছি। এইবার ইকবাল মাহমুদ টুকু যেটা করলেন সেটা হচ্ছে সেম একই কথাই বললেন, কিন্তু এই কথাগুলো শেষ পর্যন্ত আর ধোপে টেকে না। কারণ হচ্ছে এবারের মন্ত্রিসভায় অশিক্ষিত মন্ত্রী আছে, অশিক্ষিত এমপি আছে, হ্যান ত্যান আছে, এগুলো আমাদের বলার বিষয় নয়, কিন্তু শিক্ষিতদের মধ্যেও যে মূর্খতা পাওয়া যায় সেটি নিয়ে আমাদের একটু বিস্ময় বোধ হয়। বিস্ময় বোধ হয় এই কারণে যে শিক্ষিতদের কাছ থেকে আমরা কিছু শিক্ষার হার আছে বা শিক্ষার টাইপের, অর্থাৎ শিক্ষিতদের মতো কিছু আচরণ প্রত্যাশা করি, মূর্খদের মতো আচরণ প্রত্যাশা করি না। একটি ভাষা সমৃদ্ধ হয়
বিভিন্ন ভাষার সংমিশ্রণে। বাংলা ভাষা বাংলা ভাষায় ঋণকৃত বড় ওয়ার্ড আছে 98%, ইংরেজি ভাষায় আছে 99%। কোনো ভাষায় একা একা ভাষা তৈরি হয় না, বিভিন্ন ভাষার মাধ্যমে সেটি সমৃদ্ধ হয়। তো আপনি যদি বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষা নয় হিসেবে জিন্দাবাদ ইনকিলাব ফেলে দিতে চান, তাহলে এইভাবে আপনাকে এত বেশি শব্দ ফেলে দিতে হবে যে আপনি কথাই বলতে পারবেন না, অর্থাৎ 98% শব্দ আপনাকে বাদ দিয়ে দিতে হবে। বাংলা ভাষা যেটাকে বলা হয়, আমি জানি না ইকবাল মাহমুদ টুকু বাংলা ভাষা বলতে আসলে কি বোঝান। বাংলা ভাষার যে ভাষাগুলো, মানে বাংলা ভাষার যে উৎস, সে উৎসর মধ্যে থেকে আমরা দেখি যে ব্যুৎপত্তিগতভাবে যে উৎস, সেখানে আছে 4টা উৎস আছে। আগে 5টা আমরা বলতাম বা আমাদের ব্যাকরণে ছিল, এখনকার ব্যাকরণে দেখাচ্ছে 4টা উৎস। তার মধ্যে একটা হচ্ছে তৎসম, অর্থাৎ সংস্কৃত থেকে কিছু শব্দ এসছে, সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ব্যবহৃত হয়েছে। এমনি সব ভাষাই বাংলার যে মানে উৎপত্তি, সেই উৎপত্তিতে সংস্কৃতের পরে মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, অপভ্রংশ বাংলা, এভাবে বাংলা এসেছে। কিন্তু তার আগে ছিল আর্য, ইন্দো ইরানীয় থেকে আর্য, মধ্য ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, এইভাবে সংস্কৃত থেকে প্রাকৃত, মাগধী প্রাকৃত, তারপরে গৌড় প্রাকৃত, তারপর অপভ্রংশ, তারপরে বঙ্গ কামরূপী, তারপরে বাংলা। তো এই যে বাংলা এসছে অনেকগুলো স্টেজ পার হয়ে, তো সংস্কৃত থেকে সরাসরি যে ভাষাগুলো বাংলা এসছে সেগুলোকে আমরা সংস্কৃত বা তৎসম বলি। এই তৎসমর বাইরে আর সবই হচ্ছে, আরো কয়েকটা জায়গা আছে, সেটি হচ্ছে যে দেশি, বিদেশি এবং তদ্ভব। তদ্ভবটা তদ্ভবটাও আবার সংস্কৃত থেকে এসে কিছুটা রূপ বিকৃতি ঘটেছে বা রূপ পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ হুবহু আর তৎসমের মতো নেই, সেই ক্ষেত্রে এটা তদ্ভব। কিন্তু বাকি যে 3টা আছে, দেশি বিদেশি বা তদ্ভব মিলে, তো দেশি বিদেশির মধ্যে দেশি শব্দ খুবই অল্প, বাকি সবই বিদেশি। বিদেশির মধ্যে ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, পর্তুগিজ, যত ভাষা আছে বাকি বিদেশি ভাষা থেকে কিন্তু এগুলো সবই কিন্তু বাংলা ভাষার উৎস। তো আপনি যদি ইংরেজি বা উর্দু, ফার্সি বা জিন্দাবাদ ইনকিলাব বাদ দিতে চান, তাহলে আপনাকে তো একটা বাংলা ভাষার সৃষ্টির বা উৎপত্তির একটা উৎস বাদ দিতে হবে। আপনি কি বাদ দিতে পারবেন? দিলে আপনার ভাষা থাকবে? 98% ভাষা যদি বা শব্দ যদি আপনি বাদ দিয়ে দেন, আপনি কথা বলবেন কি দিয়ে? আপনি কিভাবে কথা বলবেন? আপনি সকালে উঠে আপনি যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেন, তো এই ব্রাশের বাংলা আপনি কি দিবেন? যদি সেটার আর অন্য একটা দিতে চান মেসওয়াক, সেটাও তো আরেক ভাষা। আপনি আমরা যে ছোটবেলায় লিখি, যে কলম আমার হাতে দেখতে পাচ্ছেন, কলম, এটা কি বাংলা ভাষা? এটা তো আরবি ভাষা। দোকান, যে আইন আদালতে আপনারা বিচার সালিশ করেন, আইন আদালত আরবি ভাষা। তারপরে কাপড় চোপড় রাখতে যান, একটা শার্ট রাখতে চান, আলমারি লাগে, সে আলমারিটার কি বাংলা শব্দ আপনি করবেন? এই আলমারি তো পর্তুগিজ শব্দ। বালতি দিয়ে পানি রাখেন, পর্তুগিজ শব্দ। চাবি ব্যবহার করেন, তালা খুলতে গেলে আপনারা চাবি ব্যবহার করেন, ইংরেজি কি, বাংলায় আমরা বলি চাবি, কিন্তু চাবিটাও পর্তুগিজ শব্দ। তারপরে সাবান দিয়ে গোসল করেন, আপনারা করেন কিনা জানি না, শুনি যে শাহবাগীরা করে না, করলে ভালো, সাবানের বিজ্ঞাপন বাড়বে বা বিক্রি বাড়বে, না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সাবান শব্দটা তো ব্যবহার করেন, সেই সাবানের আপনি কি বাংলা ব্যবহার করবেন? সাবান নিজেও তো একটা বাংলা শব্দ না, এটা একটা পর্তুগিজ শব্দ। আপনি যদি সব শব্দই রাখতে পারেন, তাহলে ইনকিলাব জিন্দাবাদের জন্য আপনার আপত্তিটা কেন? এটার নামই হচ্ছে আসলে মূলত অপরাজনীতি। আমি যেটা প্রথমে বললাম যে ভাষার মাসে বিএনপি একটি শব্দ নিয়ে অপরাজনীতি করলো। তারা বোঝাতে চাইলো যে এটি ভিনদেশী ভাষা, এটি যারা ব্যবহার করছে তারা ভিনদেশী, তাদের মধ্যে দেশপ্রেম নেই। তো আপনার যদি দেশপ্রেম থাকে, আপনি নিজেই তো ওই শব্দ, ওই বক্তব্যের মধ্যে আবার বললেন যে মানে এটা আমাদের ভাষা নয়, এই শব্দটা আপনি আবার ইংরেজিতে বললেন, ইট ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। এই যে ইংরেজিটা বললেন, আপনি কেন বললেন? অর্থাৎ ইংরেজি বিদেশি ভাষা না, কিন্তু ফার্সি বা উর্দু কিংবা হিন্দি এটা আরবি ভাষা। আপনি কোন চেতনা থেকে এটা বললেন? আপনি বলতে পারছেন, আপনি হয়তো মনে করতেছেন যে হ্যাঁ, আমরা তো উর্দুর বিরুদ্ধে বা সংগ্রাম করে বাংলা ভাষার অধিকার আদায় করেছি। এটা একটা ডাহা মিথ্যা কথা। মানে এই জন্যই বললাম যে মূর্খতা কাকে বলে। অনেকেই মনে করে, কেউ না, মানে অনেকেই মনে করে, আবার কেউ বলতে পারেন এই অনেকটা আসলে অনেক বেশি যে লোক তা নয়, কারণ মূর্খ মানুষের সংখ্যা খুব বেশি না। তো তারপরেও যেহেতু এটার একটা সংখ্যা আছে, ধরে নিলাম অনেকেই ব্যবহার করেন, মনে করেন যে আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। এটা আসলে সঠিক নয়। আমরা জীবন দিয়েছি আমাদের বরকত, জব্বার, এই যে আমাদের ভাষা শহীদ, তারা জীবন দিয়েছেন কিন্তু আসলে মাতৃভাষার জন্য। এই মাতৃভাষা আর বাংলা ভাষার মধ্যে পার্থক্য আছে।
এখন বাংলা বলতে যদি আপনি দেশি শব্দ মনে করেন, অর্থাৎ ওই যে বললাম 4টি উৎস থেকে পাওয়া, তার মধ্যে শুধু দেশি শব্দ মনে করেন বাংলা, তাহলে মাত্র 2% শব্দ আছে বাংলা। তো সেই 2% বাংলা শব্দের জন্য কিন্তু মানুষ সংগ্রাম করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। বরং মানুষ জীবন দিয়েছে মাতৃভাষার জন্য, এবং এই ভাষাকেই, এই দিনটাকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। কারণ মাতৃভাষা রক্ষা, মাতৃভাষা মানে মায়ের ভাষা, মা যে ভাষায় কথা বলে। মাতৃভাষা মানে আমরা ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলা শিখছি সেই ভাষা। তো সেই ভাষার উপর আপনি কেন খবরদারি করছেন? এই খবরদারি করেছিল বলেই তো আমরা ভাষা সংগ্রাম করলাম। আমরা তো বাংলা ভাষার জন্য সংগ্রাম করি নাই। বাংলা ভাষার তো শব্দ, যেটা দেশি শব্দ মনে করেন, তাহলে সেরকম 2% শব্দ আছে, তাও আমরা ব্যবহার করতে পারি না। চেয়ার মানে কেদারা, কেদারা আমরা ব্যবহার করতে পারি না, আমাদের আসে না মুখে। তো এইরকম 2% শব্দের জন্য তো নয়। তাহলে যেই ভাষাটায় আমরা কথা বলি সব সময়, স্বতঃস্ফূর্তভাবে কথা বলি, সাধারণভাবে কথা বলি, বা যেই ভাষাকে আমরা বাংলা আত্মীকরণ করেছি, বাংলা বলে স্বীকৃতি দিয়েছি, বাংলার উৎস হিসেবে অন্য উৎস থেকে নিয়ে এসে বাংলায় স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্য ভাষাও দিয়েছে, ইংরেজিও তার 99% শব্দ অন্য ভাষা থেকে নিয়ে এসে ইংরেজিতে স্বীকৃতি দিয়েছে, আত্মীকরণ করেছে। সেই ভাষা নিয়ে আপনি কেন আপত্তি করবেন? এটা সম্পূর্ণ রাজনীতি। বোঝাতে চেয়েছেন আপনাদের আপনাদের একটা প্রভু রাষ্ট্রকে আপনারা বোঝাতে চেয়েছেন আপনারা উর্দু বিরোধী, আপনারা পাকিস্তান বিরোধী। এর চেয়েও বড় কথা হচ্ছে, সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা হচ্ছে যে ইনকলাব মঞ্চ যে প্রতিষ্ঠা করলো, সেই ওসমান হাদিকে, শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ব্যাপারে যাকে সবচেয়ে বেশি দায়ী মনে করা হয়, বা যাদের উস্কানিতে বা যাদের সহযোগিতায় হত্যা করা হয়েছে, বা হত্যা করার পর যেখানে সে আশ্রয় নিয়েছে বলে শোনা যায়, সেই দেশের নাম হচ্ছে ভারত। তো এই শরীফ ওসমান বিন হাদির বিরুদ্ধে ভারতের এক ধরনের অপোজিশন ছিল, অ্যালার্জি ছিল, এবং সেই কারণটা কিন্তু আসলে এখনো রহস্যময়। শরীফ ওসমান বিন হাদি এমন কি করেছিলেন যার জন্য ইন্ডিয়া তার উপর খেপে গিয়েছিল? সে এই শব্দের রাজনীতিটাই সে করেছিল। ভারতের ভারতপন্থীদের, বাংলাদেশে এরকম ইকবাল মাহমুদ টুকুর মতো ভারতপন্থীদের এই যে শব্দের রাজনীতি, এই রাজনীতিটা তিনি ধরতে পেরেছিলেন। এর বিরুদ্ধে তিনি ইনকলাব মঞ্চকে তৈরি করেছিলেন। অমুক শব্দ বলা, আরবি বলে এটা বলা যাবে না, এটা মুসলমানি শব্দ, বেছে বেছে হিন্দুয়ানি শব্দ ব্যবহার করা, মানে এমন সব, তারপরে হিন্দুয়ানি এবং হিন্দি শব্দ ব্যবহার করা। ভারতের যে শব্দের রাজনীতি ছিল, একটা হেজিমনি ছিল, সেই হেজিমনির বিরুদ্ধে একটা দুর্দণ্ড আন্দোলন তৈরি করেছিলেন এই ওসমান বিন হাদি, যে কারণে কিন্তু তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়। তিনি সেখানে বই এনেছিলেন, যে বইতে বাংলার ইতিহাস ছিল, যেই ইতিহাসের মধ্যে মুসলিম বঙ্গের ইতিহাস ছিল, যেই মুসলিম বঙ্গের ইতিহাস আজকের যুব সমাজ ভুলেই গেছে। সেই মুসলিম বঙ্গ কিন্তু এই ছোট্ট একটা বঙ্গ নয়। সেই মুসলিম বঙ্গ কিন্তু শুধু 2টা বঙ্গ নয়, অনেক বড় একটা বঙ্গ হচ্ছে মুসলিম বঙ্গ। তো সেই মুসলিম বঙ্গের স্লোগান যে তোলে, বা সেই মুসলিম বঙ্গের স্বপ্ন যে দেখে, তাকে তো ভারত জীবিত রাখবে না। কারণ এই মুসলিম বঙ্গের অনেকটা অংশ এখন ভারত দখল করে আছে। যে বঙ্গ একসময় মুসলমানরা শাসন করত, সেই মুসলিম বঙ্গ এখন শাসন করছে একটা খুনি, যাকে বলা হয় কসাই। কসাই মোদি সেই রাষ্ট্রকে দখল করে ভোগ করছে, পরিচালনা করছে। যে রাষ্ট্র, যে বঙ্গ, যে মুসলিম বঙ্গের শাসক ছিল মুসলমানরা। আমরা দেখেছিলাম যে সেনদেরকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার বাংলায় এসে একটা বঙ্গ তৈরি করেছিলেন, এবং সেই সময় একটা বঙ্গ ছিল, সেই বঙ্গের শাসনকর্তা ধাপে 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 মুসলমানরাই ছিল, এবং 700 বছর এই মুসলমানরা এই মুসলিম বঙ্গ শাসনও করেছেন। ভারতবর্ষ শাসন করেছেন, মুসলিমবঙ্গ মুসলমানরা শাসন করেছেন। মুসলমানদের জন্য এই বঙ্গ তৈরি হয়েছিল। সেই বঙ্গটাকে যখন কেউ বঙ্গের কথা বলে, তখন কিন্তু ভারতের পিত্তি জ্বলে, এবং ভারত এই কারণেই শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেছে। ইনকলাব মঞ্চের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আজকে যারা ইনকলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলে, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানের বিরুদ্ধে কথা বলে, খুঁজতে গেলে দেখবেন যে তাদের সাথে ভারতের একেবারে যৌথ কানেকশন আছে, খুব নিয়ার কানেকশন তারা তৈরি করে রেখেছে। শুধু তাদেরকে খুশি করার জন্য এই ইনকলাব জিন্দাবাদের বিরোধিতা করেছে। ঠিক এই ভারতকে খুশি করতেই শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার কিন্তু জিন্দাবাদ বাদ দিয়ে চিরজীবী হোক স্লোগান দিয়েছিল, কিন্তু সেটি আসলে বাংলাদেশের মানুষ খায় নাই। ঠিক যেভাবে পাকিস্তানিরা উর্দুটা চাপিয়ে দিতে চেয়েও বাংলাদেশে চাপিয়ে দিতে পারেনি, ঠিক একইভাবে এই জিন্দাবাদের উপর মানুষ যেটা আসলে বলে অভ্যস্ত, বলে মানে স্বচ্ছন্দ বোধ করে, মানুষের যেটা আসলে মুখের ভাষা, সেইটা আসলে কেউ কেড়ে নিতে পারে না। সেটাকে ইংরেজি বলে, বিদেশি বলে,
কিংবা অমুক তমুক নানান ট্যাগ দিলেও মানুষ সেটা আসলে ছেড়ে যেতে পারে না। এই মাতৃভাষা কিন্তু আসলে বাংলা নয়, মাতৃভাষা সকল ভাষার সংমিশ্রণেই একটি ভাষা। তো এই মূর্খতাটা যদি তাদের দূর করতে পারতেন যে আসলে আমরা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য নয়, আমরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছি, মায়ের ভাষার কথা শুনতে, মায়ের কোলে বসে মায়ের গল্প শুনতে আমরা জীবন দিয়েছি, আমাদের সালাম বরকত, রফিক জব্বারা জীবন দিয়েছে, ভাষা শহীদরা জীবন দিয়েছে, তাহলে তারা এই ধরনের মূর্খতা প্রদর্শন করতে পারতেন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, সেটি হচ্ছে যে তিনি যে বা ইনকলাব জিন্দাবাদ কথাটা বিরোধিতা করলেন, মানে সেটি অন্য ভাষার শব্দ বলে, উৎসমূল অন্য ভাষা বলে, এই যে ভাষা আন্দোলন আমাদের যে গৌরব, মানে অর্থাৎ এই যে 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি বা আমাদের ভাষা দিবস, শহীদ দিবস পালন করি, এই যে এত সম্মান তাকে দেই বা সম্মানের সঙ্গে উল্লেখ করি, এই যে ভাষা সংগ্রাম এটা করেছিল কারা, সেই সংগঠনটার নাম কি, এর পায়োনিয়ার কারা? শুনলে অবাক হবেন, সেই সংগঠনের নাম তমুদ্দুন মজলিস। এটার একটা শব্দ কিন্তু বাংলা নয়। তাহলে আপনি কিভাবে দাবি করেন যে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল? নো, আন্দোলনটা ছিল মাতৃভাষার জন্য। ইকবাল মাহমুদ টুকুকে বলবো, আপনি এই ধরনের ভারত তোষণের রাজনীতি বাদ দিয়ে, শব্দের অপরাজনীতি বাদ দিয়ে দয়া করে বাংলা ভাষার ইতিহাস জানেন, বাংলার ইতিহাস জানেন, মানে মুসলিম বঙ্গের ইতিহাস জানেন, মুসলমানদের ঐতিহ্য, বঙ্গের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, সিরাজউদ্দৌলার ইতিহাস, ইভেন আপনার জানা উচিত বাংলা শব্দের উৎস। আর এটা জেনে আপনার এটা স্বীকার করা উচিত যে আপনি সেদিন যেটা বলেছেন সেটি আসলে বাংলা ভাষাকে অপমান করার জন্য বলেছেন, মানুষকে অপমান করার জন্য বলেছেন, মানুষের স্বতঃস্ফূর্ত ভাষা কেড়ে নেওয়ার জন্য আপনি এই অপরাজনীতিটা করলেন, যেটা পাকিস্তানিরা করেছিল এক সময়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি নতুন করে সেই ভুলে পা দিচ্ছেন। আপনার অচিরেই উচিত হবে এই বক্তব্য দেওয়ার জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। আপনি এই বাংলাদেশের মানুষের মাতৃভাষা দ্বিতীয়বার কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। এই ঘটনার পর আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ ইনকলাব জিন্দাবাদ বলে একটা স্ট্যাটাস দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটা শেয়ার করেছে, সেটাতে লাভ রিয়েক্ট দিয়েছে, লাইক রিয়েক্ট দিয়েছে। মানুষ কিন্তু আপনার বক্তব্য নেয়নি, আপনার দলের লোকেরাও কিন্তু আপনার বক্তব্য খাচ্ছেন, আপনাদের যে কৃতদাসেরা আছে, দলান্ধ লোকেরা আছে, তারা ছাড়া আর কেউ কিন্তু আপনার এই বক্তব্য নেয়নি। কারণ তারা জানে, তারা যদি বিদেশি ভাষা বা বাংলা ভাষার অন্যতম সোর্স এটিকে অস্বীকার করে, তাহলে তারা কোনো কথাই বলতে পারবে না, তারা পানি খেতে পারবে না, কারণ পানি বাংলা নয়, তাদের পানি খাওয়াটা বন্ধ হয়ে যাবে। তারা রোজা রাখতে পারবে না, কারণ রোজা বাংলা নয়। তারা ইফতারি করতে পারবে না সারাদিন রোজা রাখার পর, কারণ ইফতারি বাংলা নয়। তারা টেবিল চেয়ারে বসে একটু পড়াশোনাও করতে পারবে না, কারণ টেবিল চেয়ারও বাংলা নয়। খুঁজতে গেলে অল্প কিছু শব্দ আপনি বাংলায় পাবেন, হয়তো আপনি নিজেও সে বাংলা কখনো উচ্চারণ করেন না। অতএব এই ধরনের অপরাজনীতি না করে পবিত্র রমজান মাসে, এই ভাষা আন্দোলনের মাসে নিজের ভাষা সংযত রাখুন। আশা করি মানুষের কাছে কিছুটা হলেও ভালো থাকতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।